স্টুডেন্টস, আজকে আমি দেখো তোমাদের ইম্পর্টেন্ট ক্লাস 11th জন্য বায়োলজির যে টপিকগুলো আছে যেগুলো ভালো করে রেডি করতে হবে তোমাদের 2021 ফাইনাল এক্সামের জন্য, তো সেগুলো নিয়ে ডিসকাস করব। এবার সেটা বলার জন্য প্রথমেই দেখো আমরা সবাই জানি যে 11th সিলেবাস যেরকম সব ক্লাসের জন্যই সিলেবাস এবছরের জন্য রিডিউস হয়েছে, তো 11th বায়োলজির সিলেবাসও রিডিউস করা হয়েছে এবং এক্সক্লুডেড পার্টগুলো দেখো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, যেটা পর্ষদ থেকে যেভাবে সিলেবাস দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে 12 ক্ষেত্রে যেরকম একটা পার্টিকুলার চ্যাপ্টার বাদ গেছে বা 11th আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে স্পেসিফিক চ্যাপ্টার ওয়াইজ বাদ দেওয়া হয়েছে। এবার চ্যাপ্টার ওয়াইজ বাদ দেওয়ার ফলে কি হয়েছে না, যেটা নেই তো সেটা তোমাদের পড়তে হয়নি, তো ঠিকঠাকভাবে বোঝা গেছে। কিন্তু 11th যে বায়োলজির সাজেশানটা সবাই স্টুডেন্টরাও দেখলে বুঝতেই পারছো যে একটু পাজেলড হয়ে যাওয়ার মতন, কেন কি এরকমভাবে পয়েন্ট করে করে কোন কোন স্পেসিফিক কোনো যেটা চ্যাপ্টার বাদ দিয়েছে বা কোনো ইউনিট বাদ দিয়েছে এরকম তো করেনি, কোনো স্পেসিফিক সব চ্যাপ্টার থেকে কিছু স্পেসিফিক টপিক বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে দেখে রাখবে, আমি এখানে সেই জন্য প্রথমেই যেটা দেখিয়ে দিলাম, তোমরা একটুখানি একদম টেক্সট বুকগুলো নেবে, ধরো যারা অলরেডি জেন পাস বা মেডিকেলের জন্য নিটের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তারা তো উইথ জয়েন্ট বা উইথ মেডিকেলের নিটের যে বই সেগুলো কিনেছো, কিন্তু সেটার সঙ্গে এই 4.1 4.2 করে দেখো যেগুলো দেওয়া আছে এগুলোকে মেলাবে না। তোমাদের একদম স্পেসিফিক যে টেক্সট বুক আছে বা পর্ষদের যে সিলেবাস আছে সেটার উপর বেস করে এই 4.1 4.2 করে দেখে নাও কি যে কোনগুলো বাদ গেছে। ঠিক আছে, আশা করি সেই কাজটা তোমরা এতদিনে করে নিয়েছো। তো করে যেগুলো বাদ গেছে তো সেটা বাদ রাখলে, আর যে চ্যাপ্টারগুলো আছে যে চ্যাপ্টারের টপিকগুলো রয়েছে সেগুলোকে খুব ভালো করে রেডি করতে হবে। কিন্তু এটা কি না, যারা শুধুমাত্র 11th জন্য পড়াশোনা করছো, 11th ফাইনালটাকেই টার্গেট করছো, কিন্তু যারা জানো যে নিট দেবে কিংবা জেন পাস দেবে, আদার্স বিভিন্ন রকমের বায়োলজি রিলেটেড কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছো বা ফার্দার তোমরা আফটার এইচএস বায়োলজি নিয়ে এগোতে চাও, তাদেরকে বলবো যে তারা কিন্তু কী টপিক বাদ গেছে সেটা ভেবে না পড়ে থরলি 11th 12th পোর্শনটাকে ভালোভাবে একদম পড়ো, যাতে তোমাদের গ্রিপটা কনসেপ্ট তৈরির জায়গাগুলো যেন সব ঠিক থাকে। এবার ফাইনালের সময় তোমরা কিছুটা নোটস যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো দেখেই এক্সাম দিতে যাও, সেটা ওকে, কিন্তু কনসেপ্ট জানবোই না 11th পাস করে যাব টপিকগুলো, সেরকমটা না করাটাই বেটার হবে। এবার চলে আসি হচ্ছে সাজেশানের কথায়। তো সাজেশানের জন্য যদি বলতে হয়, আমি মোটামুটি তোমাদের দেখবে কীরকম ক্লাস 11th কোশ্চেন্স থাকে, 1 মার্কসের পার্ট যদি দুটো ভাগ করে নিই তো 1 মার্কসের কোশ্চেন্স থাকে, আর যদি তুমি 3 মার্কস 2 মার্কসের কোশ্চেন্স পাও, তো তার মধ্যে আমি 2 মার্কসের যে কোশ্চেন্সগুলো হবে সেগুলো মোটামুটি দেখবে পাবে যে এগুলো আমি 5 এবং 3 মার্কসের জন্য বলবো, সেখান থেকেই 2 মার্কসের কনসেপ্ট তোমরা পেয়ে যাবে। তাই জন্য একটু 5 আর 3 মার্কসের কোশ্চেন্সগুলো দেখবে এবং সেই 3 এবং 5 মার্কসের কোশ্চেন্সের সংখ্যাটা একটু বেশিই থাকবে, কিন্তু আমি বলতে পারি যে মোটামুটি এই কোশ্চেন্সগুলোকে খুব ভালো করে করলে তোমরা কমন পাবেই। আর এই যে জিনিসগুলো বলছি এভাবে যদি পড়ো তাহলে আলটিমেটলি তোমাদের বায়োলজির কনসেপ্টটা রেডি হয়ে যাবে, যার থেকে তোমরা 2 মার্কসের 1 মার্কসের কোশ্চেন্সও আশা করা যায় কিন্তু কমন পেয়ে যাবে। তো প্রথমে দেখো আমি 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখিয়ে দিই। এবার ব্যাপারটা আরও একটা বলে রাখি, যেগুলো তুমি ধরো 3তে পাচ্ছ সেগুলো 5-এ বা 5 মার্কসের যেগুলো আমি বলবো সেগুলো 3 মার্কসে কখনো অল্টারনেটলি আসতে পারে। এবার আশা করা যায় তোমরা যারা 11th স্টুডেন্টস আছো তো তারা মোটামুটি 5 মার্কসের মতন রেডি করে থাকলে 3 মার্কসের যদি লিখতে হয় তোমরা লিখতে পারবে। আর তার সাথে সাথে আমি ব্যাপারগুলো বলে দিচ্ছি যে 5 মার্কসের থাকলে কি চেঞ্জ করবে আর 3 মার্কসের হলে কি চেঞ্জ করবে, বা ওই জিনিসটা যদি 2তে আসে কি করবে সেটা আগে বলে দিই। তাহলে শুরু করার আগে, কোশ্চেন্স দেওয়ার আগে দেখো, তুমি ধরো একটা টপিক, আমি সাপোজ তোমাকে বললাম যে নিউক্লিয়াসের পরাণু গঠন, দেখো ফার্স্টের 5 মার্কসের একটা কোশ্চেন তোমাকে দেখাচ্ছি, তোমরা সবাই দেখেওছো যে এরকম যে কোনো একটা কোষীয় অর্গানু বা সেল অর্গানেলসের স্ট্রাকচার একদম 5 মার্কসে আসে, এটা একদম প্যাটার্ন বলছি, তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো দেখে আমি যা বুঝেছি। তো সেখানে নিউক্লিয়াসের পরাণু গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং ব্যাখ্যা করো, এটা 5 মার্কসে আসে। এবার সাপোজ তোমাকে একটা কোশ্চেন্স দিল কি যে নিউক্লিয়াসের গঠন কী রূপ,
সেটি 3 মার্কস এলেও, তো তাহলে তুমি কতটুকু লিখবে না? অবশ্যই 3 মার্কসে এসছে মানে কিন্তু ছবিটা তুমি ড্রয়িং করে দেবে, সুন্দর করে পয়েন্ট করে দেবে। তার সাথে কি নিউক্লিয়াসের পরাণু গঠনের আমরা নিউক্লিয়াসের যে পার্টগুলো পাই, নিউক্লিয়ার মেমব্রেন পাবো, নিউক্লিয় পোর্স পাবো, নিউক্লিয়ার জালিকা পাবো, ঠিক আছে, এই যে জিনিসগুলো নিউক্লিওলাস পাবো, পয়েন্টগুলোকে মেনশান করবে। সেটা ডেসক্রিপশানটাকে খুব বেশি করার দরকার নেই, কিন্তু 5 মার্কসে এলে আমরা সব পয়েন্টগুলো মেনটেন করব, ঠিকভাবে লিখব, ড্রয়িং করব, আর হচ্ছে যা যা আছে ইনফরমেশানসগুলোকে ঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মানে ব্যাপারটা আশা করি একটা কোশ্চেন্স থেকে তোমাদের বোঝাতে পারলাম। আবার নিউক্লিয়াস কি সেটা তোমার 2 মার্কস বা 1 মার্কসেও আসতে পারে। সেখানে 2টা পয়েন্ট একটা লাইনে নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি সেটা 1 মার্কসের জন্য লিখবো, আর 2 মার্কসের যদি থাকে তো তাহলে নিউক্লিয়াস কি এবং ওগুলো এই নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে ধরো বলতে পারি নিউক্লিয় জালিকা, এইগুলো দিয়ে গঠিত। এভাবে আমরা 2টো লাইন লিখতেই পারি। তাহলে এইভাবে তুমি যদি 5 মার্কস আর 3 মার্কসের মতন করে কোশ্চেন্সগুলো রেডি করো এবং বুঝে পড়ো, তাহলে কিন্তু 1-2 মার্কসের অ্যান্সারও করতে পারবে। ঠিক আছে, তো এবার তাহলে চলে আসি। দেখো, প্রথমে কোশ্চেনটা তো বলেই দিয়েছি। সেকেন্ড একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলি, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে চিত্রসহ বর্ণনা করো। তারপর দেখো, চিহ্নিত চিত্রসহ ক্লোরোপ্লাস্টিডের পরাণু গঠন বর্ণনা করো। চিহ্নিত চিত্রসহ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের পরাণু গঠন বর্ণনা করো। সেন্ট্রোজোমের পরাণু গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো। নেক্সট দেখো চলে আসছে কি না, বিভিন্ন রকমের আরএনএ পড়েছো তোমরা, আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, প্রত্যেকটার একটা করে কাজ করবে এবং টিআরএনএর গঠনটা কিন্তু চিত্রসহ বর্ণনা করার মতন করে তৈরি করে রাখবে। 3 নম্বরেও আসতে পারে, 5-এ কিছুর সঙ্গে আসতে পারে, মানে 3+2 করে আসতে পারে। এবার কি পরের 7 নম্বর কোশ্চেন যেটা দেখো দিয়েছি, ডিএনএর দ্বিতন্ত্রী গঠন, খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস 11th জন্য। ডিএনএর দ্বিতন্ত্রী গঠন আসবে মানেই সেখানে কিন্তু অবশ্যই ছবি লাগবে, পিকচার ড্রয়িং করতেই হবে, বলা না থাকলেও। নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বরে, যেটা উৎসেচকের তালাচাবি ক্রিয়া পদ্ধতিটি ব্যাখ্যা করো। তার মানে কি, ওই লক অ্যান্ড কি মডেলটা। নেক্সট কি বলছে, প্রোটিন বাচ্চা খাদ্য কাকে বলে এবং তাকে কেন বলা হয়। নেক্সট একটা কোশ্চেন দেখো বলছি, মিওসিস সেল ডিভিশনের বিভিন্ন দশাগুলি। এবার এখানে আমি 9-তে কোশ্চেনটা দিয়ে রেখেছি, মিওসিস সেল ডিভিশনের বিভিন্ন দশাগুলি চিত্রসহ বর্ণনা। সাধারণত বিভিন্ন দশা একসঙ্গে দেয় না, তোমাকে দশাটা মেনশন করা থাকবে। এখানে আমি কোশ্চেনের প্যাটার্নটা বলে দিচ্ছি, এভাবে করে রাখলে যেটা আসবে তোমরা লিখতে পারবে। আর মেনলি মিওসিস সেল ডিভিশনের যেহেতু প্রোফেজ 1টায় আমরা জানি, দেখো অনেকগুলো স্টেপ পাবো, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এবং এটা অন্যরকম তোমরা ক্লাস 10-এ পড়ে আসোনি, তো তাই জন্য প্রোফেজ 1টা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হিসাবে দেখে রাখবে। নেক্সট দেখো বলছে, ইন্টারফেসের দশাগুলির একটি করে কাজ লিখবে, মানে প্রত্যেকটা G1, S, G2 একটা করে কাজ লিখবে। আর কি না, মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব কী। তারপর দেখো বলা হচ্ছে শব্দচিত্রের মাধ্যমে, মানে কি ওই ওয়ার্ড ডায়াগ্রাম বানাবে, কিসের না, গ্লাইকোলাইসিসের বিভিন্ন বিক্রিয়াগুলি এবং RQ এর কী দরকার, কী তাৎপর্য সেটা মেনশন করবে। নেক্সট দেখো বলা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ক্রেব সাইকেলের পার্থক্য। ক্রেব সাইকেলকে কেন আমরা TCA সাইকেল বলবো, ক্রেব সাইকেলকে কেন আমরা অ্যাম্ফিবোলিক সাইকেল বলবো, ক্রেব সাইকেলকে কেন আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল বলবো। একটা ক্রেব সাইকেলের এই অনেকগুলো নাম হতে পারে, তোমাকে ক্রেব সাইকেল বর্ণনা করো আসতে পারে, তোমাকে TCA সাইকেল ব্যাখ্যা করো, অ্যাম্ফিবোলিক সাইকেল ব্যাখ্যা করো, সাইট্রিক অ্যাসিড সাইকেল ব্যাখ্যা করো, সব রকম নাম দিয়ে কিন্তু দিতে পারে। জিনিসটা তোমরা রেডি করে গেছো, কিন্তু কোশ্চেনের টার্মটা আলাদা দিয়েছে বলে বুঝতে পারলে না, করতে পারলে না, সেটা যেন না হয়। TCA সাইকেলের আদার্স সব নামগুলো কি কি এবং কেন TCA সাইকেলকে এই এতগুলো নামে বলা হয়, প্রত্যেকটার কারণকে সুন্দর করে পড়ে রাখবে। তার সাথে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলোর RQ এর ভ্যালুটা দেখে রাখতে হবে। নেক্সট বলা হচ্ছে দেখো, সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলি লেখো। লাইট রিয়াকশানস মানে কি কি, সেখানে ফোটোফসফোরাইলেশন হবে, ওয়াটারের ব্রেকডাউন হবে, আর কি হবে, ফোটোফসফোরাইলেশনের আবার দেখো 2টো টাইপ পাবে তোমরা, জেড স্কিম পাবে, মানে নন সাইক্লিক, আর সাইক্লিক ফটোফসফোরাইলেশন, এগুলো হলো। তার সাথে আর কি দেখবো আমরা, ক্লোরোফিলের এক্সাইটেশনের প্রথম পার্টটাই পাবো। তো এগুলো হলো আলোক দশা। আর C4 উদ্ভিদের উদাহরণ চাওয়া হয়েছে। নেক্সট কি বলা হয়েছে, কেলভিন চক্র কি, C2 চক্রের বিক্রিয়া শব্দচিত্র। এই সবগুলোই দেখো আমার এখানে তুমি
তোমরা পেয়েই যাবে, আমার এখানে প্লেলিস্ট করা আছে পুরো ফটোসিনথেসিসের, সেল সাইকেল, সেল ডিভিশন, এই সব কিছুরই আমার প্লেলিস্ট বানানো আছে। আমি এখানে দেখো দেখিয়ে দিচ্ছি, তো সেগুলো থেকে তোমরা পড়ে কনসেপ্ট যদি কোনো সমস্যা থাকে সেটাও দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, C3 চক্রের বিক্রিয়া শব্দচিত্র মানে কিভাবে হচ্ছে, আমি যেভাবে বোর্ডে তোমাদেরকে করে দেখিয়েছি সেটা দিতে হবে। তার সাথে সাথে অনেক সময় কী চায় না, এটিপির হিসাব, কত এটিপি লাগছে, কত কার্বন লাগছে, এই সবগুলো চায়, সেটা একটুখানি দেখে রাখবে। আর কি বলা হচ্ছে, আলোক দশায় এবং আলো নিরপেক্ষ দশা মানে লাইট রিয়াকশান, ডার্ক রিয়াকশানের দুটো ডিফারেন্স। এরপর বলা হচ্ছে ক্যামের শব্দচিত্র, সেটাও দেখো ভিডিও আমার দেওয়া আছে, আপলোড করা আছে, তোমরা ওখান থেকে দেখে পড়ে বুঝতে পারো। C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য মেনশান করতে হবে। নেক্সট বলা হচ্ছে দেখো ফটোফসফোরাইলেশন কি, ওই সাইক্লিক নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, C4 এর বিক্রিয়া চিত্র, রেড ড্রপ ইমার্শন এফেক্ট কি, এই সবের ভিডিও তোমরা আমার এখান থেকে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন্স দেখো আসছে, ক্লোরোপ্লাস্টের দ্বিরূপতা কাকে বলে, মানে ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট কাদের দেখা যায়, এরকমও কোশ্চেন্স থাকতে পারে। কাদের দেখা যায়, ওই যেগুলোকে দেখো C4 প্ল্যান্ট যাদের দেখেছিলাম তাদের গ্র্যানাল ক্লোরোপ্লাস্ট দেখেছি, অ্যাগ্রানাল ক্লোরোপ্লাস্ট দেখেছি, তো সেইখানে আমরা ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট পাচ্ছি। C4 এর যে ভিডিওটা রয়েছে বিক্রিয়া পথটা, সেটা দেখে নাও, তাহলে তোমরা ডাইমরফিক ক্লোরোপ্লাস্টের কনসেপ্টও বুঝে যাবে। কেমো অসমোটিক মডেল ডিসকাশান আমি করে দিয়েছি, কারোর কোনো সমস্যা থাকলে ওখান থেকে পড়ে দেখে নিতে পারো। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেখো চলে আসি, মানুষের পরিপাকতন্ত্রের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পচন পদ্ধতি উল্লেখ করো এবং উদারাময় রোগের দুটো লক্ষণ লেখো। নেক্সট হচ্ছে মানব পৌষ্টিকতন্ত্রে প্রোটিনের সম্পূর্ণ পরিপাক পদ্ধতি বর্ণনা করো এবং পৌষ্টিক নালীর কোন অংশ থেকে HCl খরিত হয় তা উল্লেখ করো। তারপরে আবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেখো, সার্কুলেটরি সিস্টেম ব্লাড থেকে রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের জন্য ক্লোরাইড শিফট মডেলটা লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। হ্যালডেন এফেক্ট কি, খুব ভালো করে ছবি সমেত এটা পড়বে। কারোর কোনো সমস্যা থাকলে, কোনো কোশ্চেন্সের অ্যান্সার বুঝতে না পারলে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তাকে গাইড করে দেবো। নেক্সট কোশ্চেন্স দেখো বলা হচ্ছে বায়ুর ধারকত্ব কি এবং বায়ুর ধারকত্বের পরিমাপ কি করে মাপা যায়, কিভাবে করা যায় এবং পর্বত পীড়া কি। তারপর 23 নম্বরের কোশ্চেনটা দেখো, একটি চিত্রের সাহায্যে শ্বাসক্রিয়ার পদ্ধতি মানে সিস্টোল ডায়াস্টোল এই ব্যাপারগুলোকে মেনশন করতে বলা হয়েছে। তারপর দেখো ফিকের মূলনীতি লেখো, খুব ইম্পর্টেন্ট, ফিকের মূলনীতির সাহায্যে হার্ট উৎপাদক নির্ণয় করো। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, শব্দছকের মাধ্যমে হৃদচক্রের বিভিন্ন দশাগুলি নির্দেশ করো। আর তারপরে 26 কোশ্চেন, রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবগুলি সম্পর্কে লেখো এবং দ্বিচক্রী সংবহন বলতে কী বোঝো, কাদের দেখা যায়, এই ব্যাপারগুলো একটু দেখে রাখবে। তারপর দেখো ছকের সাহায্যে রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাখ্যা করো এবং লসিকার দুটি প্রধান কাজ উল্লেখ করো। তারপরে দেখো চলে আসছে ঘাত পরিমাণ, মিনিট পরিমাণ কাকে বলে, হৃদ কার্যকারিতা নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের কী ভূমিকা দেখা যায় উল্লেখ করো। নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে মূত্র উৎপাদনের বিভিন্ন ধাপ, খুব ইম্পর্টেন্ট, মূত্রের দুটি স্বাভাবিক উপাদানের নাম উল্লেখ করো। নেক্সট কোশ্চেন দেখো বৃক্কের কার্যকারিতা নিয়ন্ত্রণে রেনিন, ADH এবং অ্যাঞ্জিওটেনসিন হরমোন, এই তিনটে হরমোনের উল্লেখ এবং ব্যবহার কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো মূত্রের পরিবহন পথ ছকের সাহায্যে দেখাও এবং ডায়ালাইজার কি, সায়ানোভিয়াল অস্থিসন্ধির চিহ্নিত চিত্র সহ বিবরণ দাও, বিভিন্ন প্রকার সচল অস্থিসন্ধির নাম এবং অবস্থান উল্লেখ করো। তারপর দেখো পেশির সংকোচন কৌশলের আধুনিক মতবাদ, অবশ্যই ছবি সহ প্র্যাকটিস করবে। 3 নম্বর বা 5 নম্বর যেটাতেই দিক না কেন ছবি তোমাদের এটাতে দিতেই হবে। নেক্সট কোশ্চেন হলো স্নায়ু স্পন্দন কাকে বলে, সংক্ষেপে স্নায়ু স্পন্দন পদ্ধতিটি বর্ণনা করো। সাইন্যাপস কি, চিত্র সহ সাইন্যাপসের গঠন বর্ণনা করো। তারপর দেখো বলা হচ্ছে আপদকালীন হরমোন কাকে বলে, কেন বলা হয়, ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস এগুলোর পার্থক্য উল্লেখ করো। সংক্ষেপে প্রোটিন জাতীয় এবং ফ্যাট জাতীয় হরমোনের কার্যপদ্ধতি বর্ণনা করো। তারপরে দেখো বলা হয়েছে নিম্নলিখিত রোগের কারণ এবং বৈশিষ্ট্য, কি কি রোগগুলো মেনলি আমাদের পড়তেই হবে, ক্রেটিনিজম, গলগণ্ড,
মিক্সিডিমা, বামনত্ব, কুশিং সিনড্রোম এইগুলোকে খুব ভালো করে পড়বে। এগুলো মেনলি বললাম 5 নম্বরের জন্য, কিন্তু এগুলো 5 বা 3 দুটোতেই আসতে পারে। স্পেসিফিক্যালি 3 নম্বরের জন্য যেগুলো আমি রেখেছি সেগুলো চলো আবার দেখে নিই। জীববৈচিত্র্যের অবলুপ্তির প্রধান কারণগুলি উল্লেখ করো। এক্সিটু ইনসিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। পশ্চিমবঙ্গের কিছু বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো। তারপর দেখো বলা হচ্ছে দ্বিপদ নামকরণের গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলো উল্লেখ করো, এবং তারপরের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন এবং দ্বিপদ নামকরণের গুরুত্বটা কী আছে। নেক্সট কোশ্চেন দেখো লিনিয়াসের হায়ারার্কির ধাপগুলি উল্লেখ করো এবং হোমোনিম কী। তারপর দেখো পার্থক্য বলা হয়েছে কিছু, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং অস্টিকথিস কন্ড্রিকথিস, এগুলো পার্থক্যগুলো ভালো করে দেখবে। নেক্সট দেখো ব্রায়োফাইটার যে বৈশিষ্ট্য, কিছু অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন ব্রায়োফাইটের উদাহরণ। তারপরে কোশ্চেনটাও দেখো ইম্পর্টেন্ট, সমগ্র সব মেরুদণ্ডী প্রাণীদেরকেই দেখো আমরা করডাটা বলি, কিন্তু সব করডাটাই মানেই সেটা মেরুদণ্ডী নাও হতে পারে, সেটার উদাহরণ সহ ব্যাখ্যা দিয়ে ভালো করে বুঝিয়ে দেবে। ছত্রাকের বৈশিষ্ট্য একইভাবে ঠিক অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন ছত্রাকের উদাহরণ করে রাখবে। ফ্লাজেলার ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ আবারও খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ছবি দিতে হবে। দেখো যেগুলোতে ছবি দেওয়ার স্কোপ থাকছে সেরকম কোশ্চেন্স 3 নম্বরে আসা মানেই ক্লাস 11-এর স্টুডেন্টরা অবশ্যই সেটাকে ছবি দিয়ে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে কোষ বিভাজনের তল অনুযায়ী ভাজক কলা শ্রেণীবিন্যাস, খুবই ইম্পর্টেন্ট। তোমরা যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের পেপার যখন দেখবে, নিজেরাই স্টাডি করলে দেখবে এই কোশ্চেনটা কিন্তু বেশ কয়েকবার রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেনে দেখো পার্থক্য লিখতে বলা হয়েছে, সমাঙ্গ পৃষ্ঠ, বিষম পৃষ্ঠ, পাতার অন্তর্গঠন, প্রাথমিক ভাজক কলা, গৌণ ভাজক কলা, মূল কাণ্ড, একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, প্রান্তীয় এবং অক্ষীয় টাইপের অমরা বিন্যাস, এই জিনিসগুলোর পার্থক্য খুব ভালো করে রাখবে। আর একটা দেখো ভুট্টা দানার চিত্র অঙ্কন করতে দেয় অনেক সময়, এবং সেখানে শস্য স্কুটেলাম এগুলো পয়েন্ট আউট করতে দেয়। নেক্সট দেখো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, গর্ভপাদ, গর্ভশীর্ষ, গর্ভকোটি পুষ্প কাকে বলে, প্রত্যেক কটার যদি সম্ভব হয় ছবি দিলে খুব ভালো হয়, তার সঙ্গে উদাহরণ। এরপর হচ্ছে রেসিমোস পুষ্পবিন্যাস। তারপরে হচ্ছে দেখো পুরুষ এবং স্ত্রী আরশোলার পার্থক্য, আরশোলার স্ত্রী জননতন্ত্রের একটা চিহ্নিত চিত্র বা পুংজননতন্ত্রেরও চিহ্নিত চিত্র কিন্তু দেওয়া হয়। নেক্সট কোশ্চেন দেখো এখানে বলি যে আরশোলা শ্বসন পদ্ধতি, সেটারও চিত্র লাগবে। আরশোলার মুখ উপাঙ্গের চিত্র দরকার নেই, কিন্তু মুখ উপাঙ্গগুলির নাম এবং কোনটা কি কাজ করছে সেগুলো একটুখানি করবার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে আরশোলা লালা গ্রন্থি চিত্রসহ ব্যাখ্যা করো, লালা গ্রন্থির কাজ এবং কি কোথায় রয়েছে এই জিনিসগুলো। জননতন্ত্র, পুং এবং স্ত্রী দেখবে ওখানে মাশরুম গ্ল্যান্ডের উল্লেখ খুব ভালো করে করতে হবে, ভালো করে দেখে রাখবে। তারপর দেখো ক্রব, গিজার্ড, হেপাটিক সিকা এইগুলো কোথায় অবস্থান করছে এবং কাজ কি, এটা ভালো করে করবে। নেক্সট দেখো বলা হচ্ছে লিউকোপ্লাস্টের সঞ্চিত বস্তু কি, কোষীয় প্রাচীরের পরাণুগঠন, প্রোক্যারিওটিক কোষের কী কী চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়, কোষতত্ত্বের কে প্রবক্তা কারা বা মূল বক্তব্যগুলি কোষতত্ত্বের কী ছিল, সেই জিনিসগুলোকে ভালো করে দেখে রাখবে। নেক্সট কি নিউক্লিয়াস আর নিউক্লিওলাসের মধ্যে তোমরা গুলিয়ে ফেলো, আর তাই জন্য সেখান থেকেই পার্থক্য দেয়, সেটা ভালো করে দেখবে। কোষ গহ্বরটাকে টিকার মতন করে রাখবে। আর কি দেখো উৎসেচকের কিছু ধর্ম, মানে তাপ সুবেদিতা, পিএইচে সুবেদিতা, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এগুলোর উপর বেস করে উৎসেচকের কী সম্পর্ক পাই সেগুলো গ্রাফ শুদ্ধ দেখে রাখো। তারপর দেখো প্রণোদিত সংযুক্তির মডেল অফ এনজাইম অ্যাক্টিভিটি, হ্যাঁ অ্যালোস্টেরিজম, এনজাইমের অ্যালোস্টেরিক অ্যাক্টিভিটিটা কি, উদ্ভিদ এবং প্রাণীর সাইটোকাইনেসিসের পার্থক্য খুব ভালো করে পড়বে। G0 ফেজ কি, কাদের G0 ফেজ দেখা যায়, এই জিনিসগুলো। মেটাফেজ 1 মেটাফেজ 2 এর পার্থক্য, ঠিক আছে। প্রকরণে মিওসিসের কি কি ভূমিকা আছে, আমার এখানে সেল সাইকেল সেল ডিভিশনেরও ভিডিও পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখতে পারো। সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিবহন
পার্থক্য, সক্রিয় নিষ্ক্রিয় শোষণের পার্থক্য, প্লাজমোলাইসিস ডিপ্লাজমোলাইসিসের পার্থক্য, এগুলো খুব ভালো করে দেখে রাখবে। মূল রোম দ্বারা জল কিভাবে শোষিত হয় সেটার প্রক্রিয়া একেবারে ছবি সমেত আমরা অ্যারো দিয়ে দিয়ে দেখাবো যে কিভাবে মূল রোম দ্বারা জল শোষিত হয়। রসের উৎস কাকে বলে এবং এই প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী প্রভাবকগুলোকে ভালো করে মেনশন করবে। অভিস্রবণ আর শোষণের কি গুরুত্ব আছে জীবদেহে সেটাও মেনশন করবে। তারপরে দেখো চলে আসছি হচ্ছে হাইড্রোপনিক্স। হাইড্রোপনিক্স একটা ইম্পর্টেন্ট পার্ট, তোমরা জানো হাইড্রোপনিক্স থেকে ছোটোখাটো কোশ্চেন্স আসে। এবার হাইড্রোপনিক্সের সুবিধা অসুবিধা এবং হাইড্রোপনিক্সের কনসেপ্টটা কি দেখে রাখবে। উদ্ভিদ দেহে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়ামের অভাবজনিত কি কি লক্ষণ দেখা যায় সেগুলোকে মেনশন করবে। নেক্সট দেখো বলা হচ্ছে অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন কি, এবং এই অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশনের যে অণুজীবগুলো আছে যারা অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন করে সেগুলো একটুখানি দেখে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো খনিজ মৌলের বিষক্রিয়া বলতে কি বোঝো এবং ক্লোরোসিস নেক্রোসিসের পার্থক্য। তারপর দেখো নাইট্রোজেন সংবর্ধনে জৈব রাসায়নিক প্রক্রিয়া, সবাত শ্বসন অবাত শ্বসনের পার্থক্য, সন্ধানের ব্যবহারিক প্রয়োগ, এগুলো খুব ভালো করে পড়বে। গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র তো অবশ্যই পড়তে হবে, আগেই বলে এসেছি 5 নম্বরের বলার সময়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের তাৎপর্য এবং তার রেখচিত্র ভালো করে রাখবে। PS1 PS2 সাইক্লিক নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন এই জিনিসগুলোকে ভালো করে রাখবে। তারপরে রেসপিরেশন মানে আলোক শ্বসন, যেটা জেট স্কিম, হিল রিয়াকশন, বুঝতেই পারছো এগুলো ফটোসিনথেসিসের। C3 C4 ক্যাম এক্সাম্পল, এই জিনিসগুলোকে ভালো করে করবে। আর হরমোনের যে পার্টটা আছে, উদ্ভিদের যে হরমোনের পার্টটা রয়েছে সেখান থেকে ভার্নালাইজেশন কি, তারপরে গ্যাসীয় হরমোন, আলোক পর্যায় বৃত্তির উপর বেস করে দেখবে শর্ট ডে প্ল্যান্ট, লং ডে প্ল্যান্ট, ডে নিউট্রাল প্ল্যান্ট, প্রত্যেকটা টাইপের প্ল্যান্টের উদাহরণ এবং কোনটাকে কি বলছি সেই জিনিসগুলোকে পড়তে হবে। এপিকাল ডমিনেন্স, 2,4-ডির ব্যবহার, জিব্রেলিনের ব্যবহার, অ্যাবসিসিক অ্যাসিডের কাজ, সিড ডরমেন্সি, বিভিন্ন হরমোনের ব্যবহারিক প্রয়োগ, এইগুলোকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে। নেক্সট দেখো ফ্যাটি অ্যাসিডের বিটাজারণ, বিভিন্ন খাদ্যের পরিপাকে যে ডিজিজগুলো রয়েছে সেগুলোকে পড়তে হবে। আর যদি আমরা লাংসের চ্যাপ্টার মানে রেসপিরেশনে চলে যাই, মানুষের রেসপিরেশনেরটা হিউম্যান ফিজিওলজির মধ্যে দেখি, তাহলে দেখো শারীরবৃত্তীয় নিষ্ক্রিয় স্থান লাংসের জন্য, তারপরে ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি, রেসপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, এই সবগুলোর ভ্যালু ফুল ফর্ম কাকে বলে খুব ভালো করে পড়ে রাখতে হবে। ইসিজি কি, কেন প্রয়োজনীয়তা আছে, ইসিজির যে গ্রাফটা সেখানে PQRST এর প্রত্যেকটার কি কি মানে, এগুলো ভালো করে দেখবে। আর ডিজিজের মধ্যে এমফাইসিমাটা দেখবে ভালোভাবে। নেক্সট দেখো ব্লাড ক্লটিং প্রসেস, আগেও বললাম। রিজার্ভ, তারপরে হচ্ছে কি নার্ভাস সিস্টেমের হার্টের অ্যাক্টিভিটির উপরে কী ধরনের রোল আছে সেটা দেখবে। ঘাত ভলিউম, মিনিট ভলিউম তো আগেই বলেছি। ব্লু বেবি সিনড্রোম দেখবে, অ্যানজাইনা পেক্টোরিস, এই ডিজিজগুলোকে ভালো করে দেখবে। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, সেটার রিলেটেড বিভিন্ন রকমের ডিজিজ। হ্যাঁ, আপৎকালীন হরমোন তো বললাম। ডিম্বাশয় থেকে কী কী হরমোন নিঃসৃত হয়, শুক্রাশয়ের হরমোনগুলো কী, হরমোনের অ্যাক্টিভিটি যেটা, তার উপর বেস করে পুরো ভিডিও আমার দেখবে দেওয়া আছে। তো সেই হরমোন অ্যাক্টিভিটি কিভাবে কি হচ্ছে, এবং প্রোটিনের জন্য এক রকমের হরমোনের অ্যাক্টিভিটি পাবো, বা ফ্যাট জাতীয় যে হরমোন যেগুলো নাকি ফ্যাটে সলিউবেল হয় সেগুলোর জন্য এক ধরনের হরমোন পাবো। ফ্যাট বা লিপিড বলতে পারো, লিপিডে সলিউবেল হরমোনের জন্য একরকম অ্যাক্টিভিটি, লিপিডে যেগুলো সলিউবেল নয় তার জন্য একরকম হরমোন অ্যাক্টিভিটি আমরা পাই। সেই জিনিসগুলো কোনটা কি, তার অ্যাক্টিভিটিগুলোকে খুব ভালো করে দেখবে। লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, কোন অংশে স্নায়ুতন্ত্রের কোন পার্টের কি ফাংশন আছে, এইগুলোকে ভালো করে দেখে গেলে আমার মনে হয় তোমরা সবই কমন পাবে। এবং যেরকমভাবে বললাম যে একটু মাথা ঠান্ডা করে ব্যাপারগুলোকে যদি ভালোভাবে বুঝে পড়ে রাখো, তো তাহলে 3 নম্বরেরটা 5 নম্বরে বা 5 বা 3-এর জন্য যেগুলো রেডি করছো সেখান থেকেই দেখবে তোমরা 1 নম্বর 2 নম্বরের ছোট প্রশ্নগুলোরও উত্তর করতে কিন্তু ইজিলি পারবে। তো এইটুকুই থাকলো। কারোর যদি কোনো ডাউট থাকে এটা নিয়ে এবং কোনো অ্যান্সার লিখতে যদি প্রবলেম হয় তো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের হেল্প করে দেবো। আর সবাইকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।